কি বিক্রম, তুই আজকে ভর দুপুরে এমন শুকনো মুখ করে বাজারের নোংরা কোণে একা বসে আছিস? আর বলিস না হরিপদ, সকাল থেকে মোটে এই কটা সামান্য ছোট ছোট পুঁটি আর চুনো মাছ ঝুড়িতে উঠেছে রে। তোর কাছে তো মোটে অল্প কয়েকটা মাছ ভাই, অন্যান্য মাছওয়ালাদের ঝুড়ির দিকে একবার তাকিয়ে দেখ। হ্যাঁ রে, ওদিকের সবার বড় বড় কাঠের ডালা ভর্তি কত বড় বড় মাছ, কত তাজা তাজা রুই কাতলা ছটফট করছে। তুই আর নিজের ভাগ্যকে দোষ না দিয়ে একটুখানি খবর রাখ, তুই তো আদেও বাজারের আসল খবর কিছুই জানিস না। এত বড় বড় তাজা মাছ ওরা হুট করে কোথা থেকে পায় বলতো? আমি তো নদীতে দিনরাত খেটেও পাই না। ওরা চড়া দাম দিয়ে বড় লোকদের থেকে এক একটা পুকুর কিনে নিচ্ছে বিক্রম, সেই নতুন বুদ্ধি কর। মানুষের কাছ থেকে পুরো পুকুর নিজের নামে কিনে নেয়, সেখান থেকে মাছ ধরা আদেও কেমন করে সম্ভব রে? সেই কেনা পুকুরের সব বড় বড় মাছ জাল দিয়ে ছেঁকে ধরে ওরা এই বাজারে চড়া দামে প্রতিদিন বিক্রি করতে আনছে। বাহ, এটা তো আর নতুন কাজের কথা বলি হরিপদ, এমন করতে পারলে আমারও ভালো লাভ হতো। তুইও তাহলে আর দেরি না করে অমন একটা ব্যবস্থা কর, তবেই তোর এই ঘরের দারিদ্র্যে জলদি ঘুচবে। ঠিক আছে হরিপদ, আমি তাহলে আজকে বাড়ি ফিরে গিয়ে দেখি অমন কোনো ছোটোখাটো নতুন পুকুরের খোঁজ পাওয়া যায় কি না। তুমি আজকেও হাট থেকে কেন ওরকম সামান্য টাকা এনেছো? ঝুড়ির সব মাছ কি আদৌ পুরোপুরি বিক্রি হয়নি? আর বলো না কবিতা, বাজারের ওই বড় মাছওয়ালাদের ভিড়ে আমার এই সামান্য ছোট মাছ কেউ কেনে না। গ্রামের সব মানুষ কি আজকাল বাজারের ওই ছোট চুনো মাছ কেনা একেবারে বন্ধ করে দিয়েছে? বাজারে এখন সবাই বড় বড় পুকুরের তাজা তাজা রুই কাতলা কিনতে চায়, ছোট মাছের দিকে কেউ চোখ ফেরায় না। আচ্ছা, আমরা যদি ওদিকের কোনো মানুষের কাছ থেকে একটা ভালো নতুন পুকুর নিজেদের জন্য জোগাড় করতে পারতাম। হ্যাঁ কবিতা, আমিও ওদিকের হরিপদর কাছে ঠিক অমন একটা ব্যবস্থার কথাই জলদি শুনে এলাম। তবে তুমি আর ঘরের কোণে বসে না থেকে গ্রামের পথে গিয়ে একটা ভালো বড় পুকুরের খোঁজ করো। সেই পুকুরের সব মাছ বাজারে বিক্রি করে ভালো লাভ হবে ঠিকই, কিন্তু আমার কাছে তো কোনো নতুন টাকা নেই। তুমি আর ওরকম শুকনো মুখ করে টাকার চিন্তা করে ঘরের ভেতর বসে থেকো না, আমি দেখছি। তুমি হুট করে এতগুলো নতুন টাকার ব্যবস্থা এই অভাবের সংসারে আদেও কিভাবে করবে কবিতা? কোথাও ধার পাবে? তুমি শুধু সস্তার মধ্যে ছোটখাটো একটা ভালো পুকুর পাওয়া যায় কিনা দেখো, প্রয়োজনীয় টাকার ব্যবস্থা আমি করছি। দিদি, বিক্রমের নতুন মাছের ব্যবসার জন্য আজ আমার কিছু টাকার প্রয়োজন হয়েছে গো। ওমা কবিতা, আমার ঘরের কাঠের বাক্সে যে কটা সামান্য খুচরো টাকা জমানো ছিল তা এই তোর হাতেই দিলাম রে। এ কি দিদি, তুমি নিজের সব জমানো টাকা অমন করে একেবারে সব কিছু আমার হাতে দিলে কেন? এর চেয়ে নতুন টাকা তো আর আদৌ নিজের কাছে অবশিষ্ট নেই, থাকলে আমি তোকে দিতাম। এই চরম সংকটের দিনে তুমি যে আমাকে এত বড় সাহায্য করলে, এই আমার কাছে অনেক। এই নাও বিক্রম, সরলা দিদির কাছ থেকে আমি এই টাকার ভালো পুটলিটা কষ্ট করে নিয়ে এসেছি। এ কি কবিতা, এত সামান্য অল্প টাকায় তো ওদিকের বাজারে কোনো ভালো নতুন পুকুর কেনা আদেও যাবে না। তুমি আর ওরকম মন খারাপ করে কথা না বলে এই টাকা নিয়ে গ্রামের দিকে একটুখানি গিয়ে ভালো করে খোঁজ করে দেখো। আচ্ছা কবিতা, টাকা যখন হাতে এসেছে তখন আমি পাড়ায় গিয়ে ছোটোখাটো কোনো সস্তা পুকুর খুঁজে দেখি। অমিত, আমি আজকে সকালে তোমার কাছে একটা বিশেষ আর জরুরি কাজের কথা নিয়ে পথে বের হয়ে এলাম। বিক্রম, এসো এসো এসো, আজকে হুট করে আমার এই উঠানে অমন ভর সকালে কেন এলো ভাই? সব ভালো তো? অমিত, আমার নিজের নতুন মাছের ব্যবসার জন্য একটা ছোটোখাটো নতুন পুকুর প্রয়োজন হয়ে পড়েছে। আমার কাছে তো বেশ কয়েকটা আর মাছের পুকুর আছে বিক্রম, কোনটা কিনতে যাস বল? আমার কাছে তো বেশি নতুন টাকা নেই অমিত, এই সামান্য কটা টাকা দিয়ে একটা ছোট পুকুর আদেও দেওয়া যাবে কি? এ কি বলছো বিক্রম, এই সামান্য অল্প টাকায় তো আমার ওদিকের কোনো ছোট পুকুর দেয়া যাবে না। কেন অমিত, এই টাকা দিয়ে ছোটোখাটো কোনো ডোবা বা পুরনো জলাশয় আদেও নিজের জন্য পাওয়া যাবে না ভাই? এই সামান্য টাকা দিয়ে দিতে গেলে আমার নিজের ব্যবসার লোকসান হয়ে যাবে বিক্রম, তুই নিজে একটু ভেবে দেখ।
আচ্ছা অমিত, মাছের পোনা ছাড়া ওসব পরিচর্যা করবার জন্য আদেও কেমন কি নতুন খরচপাতি হয় ভাই? পুকুরের মাছের পোনা ছাড়ার ওসব পাহারা দেওয়ার খরচ অনেক বেশি। তুই যে টাকা দিচ্ছিস তাতে সেই খরচটুকু উঠবে না। ও আচ্ছা, তাহলে তো মুশকিল কথা শুনলাম অমিত। খরচ যখন এত বেশি তখন তো আমার সাধ্যে কুলুবে না। তুই অমন মন খারাপে চিন্তা না করে অন্য কোথাও ভালো করে খোঁজ কর বিক্রম। আমার পক্ষে তো আদেও সম্ভব নয় ভাই। ঠিক আছে অমিত, তুই যখন ভালোভাবে না বলে দিলি তখন আমি ওটা মেনে নিয়ে অন্য কোনো পাড়ায় দেখে নিচ্ছি। কে বিক্রম, তুই আজকে ভর দুপুরে অমন শুকনো মুখ করে এই আম বাগানের কাদা পথে একা কেন ঘুরছিস ভাই? আর বলবেন না কানাইবাবু, নিজের নতুন মাছের ব্যবসার জন্য একটা ছোটোখাটো পুকুর খুঁজে বেড়াচ্ছি। তা সকাল থেকে পুরো গ্রাম ঘুরে অমন কোনো সস্তা পুকুরের খোঁজ আদেও কোথাও কি পেলি? না কানাইবাবু, সেখানে অল্প মাছ পেলেও আমার ভালো লাভ হতো, কিন্তু অল্প টাকায় কেউ পুকুর দিতে রাজি হচ্ছে না। আমার নিজের তো অমন কোনো আলাদা মাছের পুকুর খালি নেই বিক্রম, থাকলে আমি তোকে নিশ্চয়ই সহজে দিতাম। আচ্ছা কানাইবাবু, আপনার ওই পাকা দালান বাড়ির ঠিক পেছনের কোণে ছোটোখাটো একটা জলাশয় আছে না? ওদিকের ওই পুরনো খালের কথা বলছিস বিক্রম? ওটা তো এখন আর গ্রামের কোনো মানুষ ব্যবহার করে না। হ্যাঁ কানাইবাবু, ওই যে পচা জলেতে ভর্তি হয়ে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, ওই খালটাই আমাকে অল্প মূল্যে দিন না। তুই নোংরা জরাজীর্ণ পচা খাল নিজের কাজের জন্য নিবি? এতে আবার এত বেশি ইতস্তত করবার কি আছে বিক্রম? আমি ভাবছিলাম ওটার জন্য আপনাকে কিছু নতুন টাকা দেব, আপনি যদি দয়া করে ওটা আমাকে সামান্য একটু দিতেন। ওরে বিক্রম, তার জন্য তোকে একটা নতুন টাকাও দিতে হবে না ভাই। আমি তো সেখানে নিজের কোনো নতুন মাছ ছাড়িনি। হে কি বলছেন কানাইবাবু, আমি অমন দামি জিনিসপত্র জিনিসটা আপনার কাছ থেকে আদেও কোনো টাকা না দিয়ে কিভাবে নেব? তুই আর দ্বিধা না করে ওই পুরনো পচা খাল এমনিতেই নিয়ে যা বিক্রম। ওখানে নিজের মতো করে কাজ কর। আপনার এই পরম দয়ালু মনে ভালো উপকারের কথা আমি জীবনে কোনো দিন ভুলব না কানাইবাবু, আমি খুশি হলাম। তুমি তো ওদিকের পাড়া থেকে খুশির মুখ করেই ফিরে এলে। পুকুরের কেনার ব্যাপার কিছু হলো আদৌ? আর বলো না কবিতা, গ্রামের ওদিকের কোনো পথে ভালো কোনো সস্তা পুকুর আদেও কোথাও খুঁজে পাইনি। এ কি কাণ্ড! তবে তুমি ওরকম খুশির মুখ করে হুট করে কোথা থেকে কার বাড়ি থেকে কাদা পথে পেয়ে এলে? আমি ওদিকের সম্মানিত কানাইবাবুর কাছ থেকে ওনার বাড়ির পেছনের ওই পুরনো খালটা সহজে চেয়ে এনেছি। ওমা, তুমি এই নোংরা জরাজীর্ণ খালের কথা বলছো? ওটা তো বানের নোংরা আর পচা পানিতে পুরোপুরি ভর্তি। হ্যাঁ কবিতা, কানাইবাবুর বাড়ির পেছনের ওই জরাজীর্ণ পুরনো খালটাই এখন থেকে আমাদের নতুন মাছের জায়গা। তুমি শুধু শুধু কষ্ট করে ওই নোংরা পচা খালে মাছ কেন ধরতে যাবে? ওখানে তো মাছই নেই। তুমি নিজের মনে অমন বাড়তি ভয়ের দুশ্চিন্তা আর করো না কবিতা, ওখানে নিশ্চয়ই ভালো মাছ মিলবে। ওদিকের ওই নোংরা জলাশয় তো গ্রামের মানুষ আদৌ কোনোদিন নিজের হাতে নতুন মাছের পোনা চাষই করেনি। মাছ চাষ না করলেও ওই পুরনো পচা জলেতে ভালো ভালো মাছ পাওয়া যাবে, তুমি নিজের চোখে জলদি দেখে নিও। তা তুমি একলা মানুষ হয়ে ওই জরাজীর্ণ খালের নোংরা কাদা জল ছেঁকে আদৌ কিভাবে মাছ ধরবে? তুমি আর অমন আলগা ভয়ের চিন্তা মনে না এনো না কবিতা। আগামীকাল সকালে তুমি আর আমি দুজনে মিলেই ওখানে মাছ ধরব। বিক্রম, এই খালের পানি তো নোংরা আর পচা, উগ্র গন্ধে আমার নিজের নাক বন্ধ হয়ে আসছে। তুমি আর এক মুহূর্ত অমন ভয়ের কথা নিজের মুখে এনো না কবিতা। জালের খোঁজে দেখো কেমন খলবল শব্দ হচ্ছে। ওমা, তুমি নিজের চোখে চেয়ে দেখো, জালের সুতোয় হরেক রকমের ছোট ছোট তাজা মাছ সুন্দর ছটফট করছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কবিতা, এই জরাজীর্ণ পচা খালেও ভালো ভালো তাজা মাছ সহজে মিলবে। আমরা তো আর এই নোংরা জলাশয় থেকে মাত্র একটারই এক ঝুড়ি ভর্তি ভালো তাজা ছোট মাছ পেয়ে গেলাম গো। হ্যাঁ কবিতা, ওপরওয়ালার অশেষ কৃপায় যেটুকু ভালো মাছ এই জালের খাঁজে উঠেছে তাতে আমরা দুজন সন্তুষ্ট। এই তাজা মাছগুলো বাজারে নিয়ে গেলে গ্রামের সব মানুষ খুশির সাথে কিনে নেবে। তুমি আর এই কড়া রোদের মধ্যে খালের কাদা জলে দাঁড়িয়ে থেকো না কবিতা,
তুমি আবার জলদি নিজের বাড়িতে চলে যাও। আচ্ছা, আমি ঘরের দিকে রওনা দিচ্ছি, তুমি বরং বাজারে এই মাছগুলো ভালো দামে বিক্রি করে তবেই বাড়িতে ফিরো। কি বিক্রম, তুই আজকে অমন ভর দুপুরে এত সব তাজা ছোট মাছ হুট করে কোন নতুন নদী থেকে ধরে আনলি রে? আর বলিস না হরিপদ, আমি আর কবিতা দুজনে মিলে আজকে ওদিকের কানাইবাবুর পেছনের ওই পচা খাল থেকে এগুলো ধরলাম। কি ওই জরাজীর্ণ পচা খালে এত ভালো মাছ? তুই এখান থেকে বেশ কিছু ভালো মাছ আমার ডালার জন্য দে। এই না হরিপদ, তুই নিজের মনে যে কটা মাছ ভালো বুঝছিস তা নিশ্চিন্তে নিজের কাঠের ডালার উপর তুলে নে। তুই আজকে থেকে এভাবেই প্রতিদিন নিয়ম করে ভালো ভালো মাছ ধরে আনবি বিক্রম, দেখবি তোর ব্যবসার খুব ভালো উন্নতি হবে। বিক্রম, আজ সকাল থেকে কড়া ঝড় বৃষ্টি আদেও তো থামার নাম করছে না। আমরা আজ মাছ ধরতে যাব কি করে গো? আর বলো না কবিতা, এই কড়া দুর্যোগের দিনে ঘরের বাইরে পা ফেলবার মতো কোনো ভালো উপায় আদেও নেই। ওদিকে মাঠের সব পথ বানের ঘোলা জলে পুরো ডুবে গেছে, চারদিকের মানুষের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ কবিতা, বানের নোংরা জলের তোড়ে আমাদের ওই খালের পচা পানি সরে গিয়ে চারিদিক একেবারে একাকার হয়ে গেছে। আমাদের ওই পুরনো খালে যে কটা ভালো তাজা মাছ ছিল তাও তো বানের জলের তোড়ে এখন অন্য নতুন জায়গায় চলে যাবে। বানের জল যেভাবে হু হু করে বাড়ছে কবিতা, তাতে আমাদের ওই ছোট খালের সব মাছ ভেসে যাওয়া স্বাভাবিক বিষয়। আমাদের এই নতুন মাছের ব্যবসাটা শুরু হতে না হতেই হুট করে এমন বানের নতুন বিপদ পড়ে গেল গো। আমরা এত কষ্ট করে কানাইবাবুর কাছ থেকে খালটা জোগাড় করলাম, অথচ আজকে এই কড়া বৃষ্টি সব আয়োজন নষ্ট করে দিল। এখন আমাদের ঘরের সংসার আদৌ কিভাবে চলবে? ঘরে তো বেশি নতুন চাল ডালও অবশিষ্ট নেই। তুমি নিজের মনের ভেতরের কোণে আর দুশ্চিন্তার ভয়ের কথা একদম এনো না কবিতা, একটুখানি ভরসা রাখো। এই কড়া ঝড় বৃষ্টির রাতে উপরওয়ালা ছাড়া আমাদের এই গরিবের আর কোনো সহায় নেই গো। হ্যাঁ কবিতা, তুমি নিজের মনে শুধু খাঁটি ভরসা রাখো, ওপরওয়ালা আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা ঠিক করে দেবেন। ওদিকের খালের পাড়ে গিয়ে দেখো, আগের সেই নোংরা পচা পানি একেবারে পুরোপুরি সরে গিয়ে বন্যার নতুন পানি এসেছে। বানের এই নতুন পরিষ্কার জলের স্রোতের সাথে নদী থেকে হরেক রকমের নতুন নতুন ভালো মাছও এখানে আসতে পারে কবিতা। তাহলে আমরা আর সময় নষ্ট না করে নতুন পানির স্রোতে একবার জাল ফেলে চেষ্টা করে দেখি কেমন কি হয়েছে। হ্যাঁ কবিতা, তুমি জালের এ প্রান্তটা শক্ত করে ধরে রাখো, আমি খালের মাঝখানের গভীর জলে জালটা ফেলছি। হুমা বিক্রম, জালের সুতো কি আর চকচকে রূপলি রঙের একটা বড় মাছ জোরে ছটফট করছে গো। একি মারাত্মক কাণ্ড কবিতা, এটি তো দামি আর একটা আসল টাটকা রূপালি ইলিশ মাছ। আমরা এই কাদা মাটির ছোট খালের নতুন জলে হুট করে এমন প্রকাণ্ড একটা রূপলি ইলিশ মাছ আদৌ কি করে পেয়ে গেলাম গো? আমরা ভাগ্য করে আজকে নতুন জলের স্রোতে একটা ইলিশ মাছ পেয়েছি কবিতা, আমি খুশি। বাজারে তো এই টাটকা রূপলি ইলিশ মাছের প্রচন্ড চড়া দাম, এই একটা মাছ বিক্রি করলে আমাদের অনেক অভাব মিটবে। হ্যাঁ কবিতা, এই দামি মাছটাই আমি আজকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, তুমি ঝুড়িটা নিয়ে নিজের ঘরের দিকে চলে যাও। কি বিক্রম, তোর এই ছোট দোকানে আজকে অমন হুট করে এত মানুষের ভিড় জমে গেল কিভাবে? আর বলিস না হরিপদ, আমি আর কবিতা দুজনে মিলে আজকে খালের নতুন জল থেকে একটা প্রকাণ্ড রূপালি ইলিশ পেয়েছি। এ কি মারাত্মক! আর কত বলছিস তুই বিক্রম? এই টাটকা ইলিশ মাছটা তো তুই আজকে বাজারে চড়া দামে বিক্রি করতে পারবি। হ্যাঁ হরিপদ, বাজারে ইলিশের চড়া দাম, সবাই এই চকচকে রূপালি মাছটা কিনবার জন্য কড়াকড়ি করছে। তুই বল, এই মাছটার আসল দাম আদেও কত টাকা রাখবি বিক্রম? আমার সাথে টাকা থাকলে আমি নিজেই এটা কিনে নেব। তুই অমন বাড়তি দামের কথা নিজের মুখে আর আনিস না হরিপদ, তুই তো আমার বিপদের বন্ধু ভাই। কেন বিক্রম, তুই এই দামি ইলিশ মাছটা অন্য খদ্দেরের কাছে চড়া দামে বিক্রি করে বেশি লাভ কর না। আমি এতদিন যখনই বাজারে ছোট বা বড় মাছ এনেছি, তুই সব সময় কোনো দ্বিধা না করে আমার সব মাছ কিনেছিস রে।
তা ঠিক বিক্রম, কিন্তু আজকে এত বড় ভালো জিনিস পেয়েছিস, আমার কাছ থেকে বেশি লাভ না নিলে তো লোকসান হবেই ভাই। আজকে আমি তোর কাছ থেকে বাড়তি লাভ করব না হরিপদ। তোর যা মন চায় তুই সেই দামই এটা নিয়ে যা। তোর এই পরম খাঁটি আর উদার মনের কথা শুনে আমার নিজের খুব আনন্দ হলো বিক্রম। তুই আদেও ভালো ছেলে, মানে খুবই ভালো ছেলে রে। বিক্রম, এ কি অলৌকিক কাণ্ড ঘটে গেল! এবার জালের খোঁজে পরপর অনেকগুলো প্রকাণ্ড রূপলি ইলিশ মাছ উঠেছে গো। ওপরওয়ালা আমাদের বড় সহায় হয়েছেন কবিতা। এই পচা খালে যে এত ভালো ভালো ইলিশ মাছ লুকিয়েছিল তা কে জানতো। হ্যাঁ, এই বানের নতুন পরিষ্কার পানির স্রোতের সাথে নদীর থেকে হরেক রকমের ইলিশের মেলা বসেছে ভাই। প্রতিদিন যদি এমন ভালো ভালো রূপালি ইলিশ এই জালের সুতোয় ধরা পড়ে তবে আমাদের নতুন ব্যবসা বেড়ে যাবে। আমরা তো এই খালের নোংরা জল ছেঁকে মাত্র দুদিনই আমাদের ঘরের সব অভাব একেবারে পুরোপুরি দূর করে ফেললাম। আমাদের এখন একটা জরুরি সিদ্ধান্ত নিতে হবে কবিতা। এই খাল যেহেতু সম্মানিত কানাই বাবুর, তাই ওনাকে মাছ দেওয়া দরকার। তুমি একদম খাঁটি আর ন্যাচারাল কথা বলেছ। কানাই বাবুর এই উপকারের কথা আমরা সবসময় মনে রাখবো। তাহলে আমরা আর এক মুহূর্ত দেরি না করে এই ঝুড়ি থেকে দুটো রূপালি ইলিশ মাছ আলাদা করে ফেলি। হ্যাঁ বিক্রম, এই দুটো তাজা ইলিশ মাছ হাতে নিয়ে আমরা দুজনে মিলেই কানাই বাবুর এই পাক্কা দালান ঘরের দিকে রওনা হই। কি বিক্রম, মা কবিতা, তোরা দুজনে আজকে অমন হন্তদন্ত হয়ে দুটো রূপালি ইলিশ মাছ হাতে নিয়ে কেন এলি? কানাইবাবু, আপনার দেওয়া ওই পুরনো খালের নতুন জালে আজকে প্রকাণ্ড সব রূপালি ইলিশ মাছ ধরা পড়েছে। এ কি বিক্রম, ওই জরাজীর্ণ পচা খালের নোংরা জলে হুট করে এত বড় বড় তাজা ইলিশ মাছ আদেও কোত্থেকে এলো ভাই? বানের নতুন পরিষ্কার জলের স্রোতের সাথে ওদিকের বড় নদী থেকে হরেক রকম ভালো ইলিশ মাছ আমাদের খালে এসে ঢুকেছে। তোরা এমন পরম কষ্টের খাটুনি দিয়ে এই দামি মাছ ধরেছিস বিক্রম, এই মাছ আমাকে না দিয়ে তোরা বাজারে গিয়ে বিক্রি কর না। না না কানাইবাবু, আপনি তো সেই দিন আমার এই অভাবের কথা শুনে ওই খালের জন্য আমাদের কাছ থেকে কোনো নতুন টাকা নেননি। হ্যাঁ কানাই বাবু, আপনি নিজের এত বড় মন দেখিয়ে আমাদের উপকার করেছিলেন, তাই খুশি হয়ে এই মাছ দুটো আপনাকে দিতেই হবে। তোদের এই পরম খাঁটি আর নাছোড়বান্দা স্বভাব দেখে আমি এই দামি ইলিশ মাছ দুটো নিজের হাতে নিতে বাধ্য হলাম। আপনি সামান্য উপহারটুকু গ্রহণ করায় আমাদের নিজের মনের ভেতরের কোণে আনন্দ আর পরম শান্তি হলো। তোরা যখন এত স্বাদ করে মাছ এনেছিস, তখন আজকে দুপুরে তোদের দুজনকে আমার এই পাকা দালান ঘরের মাছ ভাত খাওয়ার নেমন্তন্ন রইল। আচ্ছা কানাই বাবু, আপনি যখন এত বড় স্নেহের কথা বললেন, তখন আমরা দুজনে আজ দুপুরে আপনার ঘরেই আনন্দ করে খাবো। তুই আর চিন্তা করিস না বিক্রম, আমি নিজে খালের পাড়ে উপস্থিত থেকে তোদের আরো ভালো মজবুত জালের ব্যবস্থা করে দেব। ওরে বিক্রম, তুই নিজের মনের ভেতরের কোণে আর ভয়ের চিন্তা করিস না। শহরের বড় লোক সব মাছ কিনতে এসেছে। কানাইবাবু, শহরের এই নামী বাবুরা কি আমাদের এই সাধারণ খালের সব মাছ একেবারে চড়া দামে দিয়ে পুরোপুরি কিনে নেবে? তুই একদম নিশ্চিন্তে থাক বিক্রম, আমি নিজে দাঁড়িয়ে থেকে চড়া দামে তোর এসব কটা রূপালি ইলিশ বিক্রি করে দিচ্ছি। এই নে বিক্রম, শহরের বাবুর কাছ থেকে তোর এইসব মাছের চড়া দামের আসল টাকা আমি নিজের হাতে ভালো করে বুঝে নিলাম। এ কি কানাইবাবু, এতগুলো নতুন টাকা আমি একলা মানুষ হয়ে হুট করে নিজের এই ভাঙা ঘরের কোণে আদেও কিভাবে রাখবো? এ বর্ষায় তোর মাটির ঘরের অবস্থা খারাপ বিক্রম, এই টাকা দিয়ে তুই নিজের নতুন ঘর সুন্দর করে মেরামত করবি। কানাই বাবু, আপনি আমাদের জীবনের অন্ধকার দূর করে আজ এই নতুন উপার্জনের এক পরম পথ দেখালেন গো। আজকে থেকে এই খালের পুরো মাছ চাষের সব দরকারি ব্যবস্থা আমি তোকে চিরকালের জন্য একেবারে পুরোপুরি করে দিলাম বিক্রম। আপনার এই মহান আর পরম উপকারের প্রশংসা করবার মতো কোনো নতুন ভাষা আমার নিজের মুখে আদেও নেই কানাইবাবু। আপনি আমাদেরকে নিজের ঘরে দাওয়াত করেছেন, কিন্তু এবার আপনি আমাদের এই গরিবের ঘরে এসে ইলিশের রান্নার দাওয়াত খাবেন। বেশ বিক্রম, তোর অন্য কোনো অনুরোধ তো আমি আদেও ফেলতে পারলাম না। তোর এই ঘরের ভালো দাওয়াতের কথা আমি রাখলাম। মা কবিতা,
তোর হাতের এই সুন্দর ইলিশ মাছ রান্নার সুবাসে আমার নিজের পেটের ক্ষুধা চঞ্চন করে উঠছে। কানাইবাবু, আপনি আর এক মুহূর্ত দেরি না করে এই গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা পরম তৃপ্তিতে খাওয়া শুরু করুন। আমাদের এই ভাঙা ঘরের নিচে বসবার মতো কোনো ভালো নতুন আসন আদেও ছিল না কানাইবাবু। আপনার আপনার কষ্ট হচ্ছে? ওরে বিক্রম, তুই নিজের মনের ভেতর কোণে অমন বাড়তি সংকোচে চিন্তার মনে আনবি না। আমরা দরিদ্র আর অতি সাধারণ ঘরের মানুষ হলেও আজকে আপনার মতো সম্মানিত মানুষকে এই ঘরে খাওয়াতে পেরে ধন্য হলাম। তোদের এই পরম খাঁটি ভালোবাসার এই সুন্দর মাটির ঘরের শান্ত পরিবেশ আমার নিজের মনের কোণে ভালো লেগেছে রে। আমরা তো আপনার অমন উপকারের বদলে এই সামান্য ইলিশ মাছের কয়েকটা পদের রান্না ছাড়া আর কিছুই দিতে পারলাম না গো। ওরে কবিতা মা, এই পরম আনন্দের আড্ডার মধ্যে যে তৃপ্তি আছে তা শহরের কোনো দামি রাজপ্রাসাদেও আদেও মিলবে না। আমাদের এই গায়ের প্রতিটি মানুষ আজকে থেকে আপনার এই মহান হৃদয়ের কথা মাথা উঁচু করে মনে রাখবে। তোরা দুজনে এভাবেই চিরকাল পরম সুখে আর শান্তিতে মিলেমিশে থাকিস। ওপরওয়ালা তোদের এই সুন্দর ভাঙা সংসার চিরকাল অক্ষুণ্ণ রাখুক।